নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আলিপুরদুয়ারে একটা ওয়ার্ডে 32 জনের নাম বাদ। আলিপুরদুয়ারের 6 নম্বর ওয়ার্ড, সেখানে বাদ গিয়েছে 32 জনের নাম। ঠিক কি অভিযোগ সেখান থেকে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, আলিপুরদুয়ারের 6 নম্বর ওয়ার্ড থেকে ঠিক কি অভিযোগ উঠছে? কতজনের মধ্যে কতজনের নাম বাদ গিয়েছে? দেখো, এখান থেকে যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে এই একটিমাত্র পুরো ওয়ার্ডে কিন্তু 52 জন ভোটারের নাম বিচারাধীন ছিল। এই 52 জন ভোটারের মধ্যে 32 জনেরই নাম বাদ চলে গেছে এবং শুধু তাই নয়, এই 32 জনের মধ্যে 18 জন মহিলার নাম বাদ গেছে। অর্থাৎ এই যে ওয়ার্ডের যে কাউন্সিলর, তার স্পষ্ট অভিযোগ যে লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত মহিলারা পান তাদেরকে বেছে বেছে এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছে। এবং শুধু তাই নয় অনিন্দিতা, আরেকটু জানিয়ে রাখি, এখানকার ভোটারদের অভিযোগ যে কেউ 67 সনের যে রেশন কার্ড সেটা জমা দিয়েছেন, কেউ বা 95 সনে ভোট দিয়েছিলেন সেই সময়ের যে ভোটার কার্ড সেটা জমা দিয়েছেন, আবার কেউ পুরনো কাগজপত্র জমা দিয়েছেন, তাদের ছেলে মেয়েদের নাম আছে কিন্তু তার নাম নেই। এই যে একবারে 32 জনের নাম একটি ওয়ার্ড থেকে বাদ যাওয়ার ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু তুমুল হইচই শুরু হয়েছে আলিপুরদুয়ার শহরে। একদমই, ধন্যবাদ রাজকুমার। অ্যাডজুডিকেশন ছিল 53 জন, সেখানে আমার 32 জন ডিলিট হয়ে গেছে। মহিলা ভোটারের নামই বেশি ডিলিট হয়েছে। এটা তো মনে হচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিত টার্গেট করা হয়েছে। সমস্ত কিছু জমা নিচ্ছি, আমরা কোর্ট অবধি যাব, এটা শেষ দেখে ছাড়বো। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। এটা খুবই আমাদের জন্য খুবই অসম্মানের ব্যাপার। এটা একটা ইল্লিগাল চলছে ব্যাপারটা। हर बार की तरह इस बार भी विश्वास है कि जैसे हमने देश के 140 करोड़ देशवासियों के सामर्थ्य से पुराने संकटों को हराया था, इस बार भी हम सब मिल करके इस कठिन हालत से बहुत ही अच्छी तरह बाहर निकल जाएंगे। मेरे प्यारे देशवासियों, भारत की ताकत यहाँ के कोटि कोटि लोगों में निहित है। आज मन की बात में एक ऐसे प्रयास के बारे में बताना चाहता हूं जो देशवासियों की जन भागीदारी की भावना को दर्शाता है। ये प्रयास है ज्ञान भारतम सर्वे, जिसका संबंध हमारी महान संस्कृति और समृद्ध विरासत से है। इसका उद्देश्य देश भर में मौजूद मैन्युस्क्रिप्ट्स यानी पांडुलिपियों के बारे में जानकारी जमा करना है। इस सर्वे से जुड़ने का एक माध्यम ज्ञान भारतम ऐप है। आपके पास अगर कोई मैन्युस्क्रिप्ट है, पांडुलिपि है या उसके बारे में जानकारी है, तो उसकी फोटो ज्ञान भारतम ऐप पर जरूर साझा करें। हर एंट्री से जुड़ी जानकारी को दर्ज करने से पहले उसकी पुष्टि भी की जा रही है। मुझे इस बात की खुशी है कि अब तक हजारों मैन्युस्क्रिप्ट्स पांडुलिपि लोगों ने शेयर की है। उदाहरण के तौर पर अरुणाचल प्रदेश के नामसाई के चा नंती सिंह लोआंग जी ने ताई लिपि में पांडुलिपियां साझा की है। अमृतसर के भाई अमित सिंह राणा ने गुरुमुखी लिपि में पांडुलिपि शेयर की है। यह हमारी महान सिख परंपरा और पंजाबी भाषा से जुड़ी लिपि है। कुछ संस्थाओं ने पाम लीफ यानी ताड़ के पत्तों पर लिखी मैन्युस्क्रिप्ट दी है। राजस्थान के अभय जैन ग्रंथालय ने कॉपर प्लेट्स पर लिखी बहुत पुरानी पांडुलिपियां शेयर की हैं। वहीं लद्दाख की हेमिस मोनेस्ट्री ने तिब्बती में बहुमूल्य पांडुलिपियों के बारे में जानकारी दी है। यहाँ पर मैंने कुछ ही उदाहरण दिए हैं। यह सर्वे जून के मध्य तक जारी रहने वाला है। आप सभी से मेरा आग्रह है कि अपनी संस्कृति से जुड़े पहलुओं को सामने लाएं और शेयर करें। मेरे प्यारे देशवासियों, भारत दुनिया का सबसे युवा देश है। देश के युवा की ताकत जब राष्ट्र निर्माण में जुड़ती है तो बहुत बड़ी मदद मिलती है।
राष्ट्र निर्माण के इस दायित्व को निभाने में बड़ी भूमिका निभा रहा है मेरा युवा भारत यानी माय भारत संगठन। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, শুক্রবারের পর শনিবারও তালিকা প্রকাশ করল কমিশন। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। গতকাল পর্যন্ত 37 লক্ষ অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। এই তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে কত নাম রয়েছে সেই বিষয়টা নিয়ে কমিশন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আগে যেমনটা আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার দিন করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং সেই মতো কিন্তু গতকালও ক্ষমা করবে শুক্রবারও কিন্তু একটি সাপ্লিমেন্টারি লিস্ট যা দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট নামে পরিচিত এবং তারপর কিন্তু গতকাল দেখা গেল তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলো কমিশনের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনের তরফে। এবং তারপর বলা হলো যে প্রতিদিনই কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা যা প্রকাশ হবে এবং ইসিআই কে যে ডিজিটাল স্বাক্ষর পাঠান জুডিশিয়াল অফিসাররা, তারা এই জুডিশিয়াল যে অফিসাররা তারা এই স্বাক্ষর পাঠালেই কিন্তু এই তালিকা প্রতিদিনের মতন প্রকাশ পাবে। এবং গতকালের যে তালিকা বেরিয়েছে, যা তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় 2 লক্ষ নাম তা বেরিয়েছে। এবার কত তার মধ্যে বাদ পড়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তেমনটা ইনফরমেশন বা তথ্য নেই নির্বাচন কমিশনের কাছেও। প্রীতি, থার্ড লিস্টে কতজনের নাম উঠেছে, কতজনের নাম বাদ গিয়েছে সেই বিষয়টা সম্পর্কে জানা যাচ্ছে কিছু? দেখো, তোমাকে যেমনটা আগেও মেনশন করলাম, প্রায় 2 লক্ষ নাম কিন্তু বেরিয়েছে। তবে এখনো পর্যন্ত কত মানুষের নাম না বলা হলেও এর আগে একটা বিষয় বলা হয়েছিল যে 35 লক্ষের মধ্যে যা নিষ্পত্তি হয়েছে 7 লক্ষের মধ্যে এই 35 লক্ষ এবং সেখানে প্রায় 40% বা 40% নাম কিন্তু বাদ পড়েছে। তাহলে আশা করা যায় এই 2 লক্ষ থেকেও কিন্তু 40% নাম বাদ পড়েছে। বেশ, ধন্যবাদ প্রীতি। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 12 লক্ষের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রায় 40% নাম বাদ বলে দাবি। এই হারে বাদ গেলে সব মিলিয়ে বাদ পড়তে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000 নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we'll make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। ভোটের মুখে বিজেপির চার্জশিট, আর সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। এসআইআর নিয়ে নিশানা করলেন তৃণমূলকে। সীমান্তে কাঁটা তার নিয়েও শানালেন আক্রমণ। এপ্রিলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এ তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান।
चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় ৩,২২৩ কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত, এছাড়াও জল সীমান্ত প্রায় ৯১৯ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২১২ কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০০ কিলোমিটার কাঁটা তার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। শাহের মন্ত্রকের রিপোর্টে শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। বিজেপির চার্জশিটের পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের। রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ, পাল্টা চার্জশিট দিল তৃণমূল। 15 পাতার চার্জশিটে পহলগাঁও থেকে বিজেপি শাসিত রাজ্যে নারীর সুরক্ষা সমস্ত প্রশ্নেই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাহের মন্ত্রকের রিপোর্টেই বিজেপিকে বেঁধল তৃণমূল। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পায়নি বাংলা, নথি দেখিয়ে দাবি তৃণমূলের। তিনি নিজেই একজন অপরাধী। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল তরিপার ফিউজিটিভ, আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সবথেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? পহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে।